नमस्कार केमन आছেন सबाई आशा करছি सबाई खूब भालो आছেন आमिও भालो आছি। आमी अर्पिता अर्पिस दुनियाय नतून एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। चलुन आजके शिखे नेওয়া যাক কারি पकोड़ा कि करे बानाते हय। प्रथमे आमी निये निয়েছি बेसन और दई। बेसनटा आपनि যদি 200 গ্রাম নেন তাহলে দইটা নেবেন 400 গ্রাম, মানে বেসনে ডবল কোয়ান্টিটিটা দই নিতে হবে। চলুন এবার মিক্সিতে এই বেসন আর দইয়ের একটা ব্যাটার বানিয়ে নিই। এই ব্যাটারটা বানাতে আমি এর মধ্যে দিয়েছিলাম হলো একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর ভিডিওটা আমি নিতে ভুলে গেছিলাম বা ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে, তাই আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু এর মধ্যে আপনার ধনে গুঁড়ো অ্যাড করবেন, কোনোভাবেই জিরে গুঁড়ো দেবেন না, কিন্তু ধনে গুঁড়ো অ্যাড করবেন। তাহলে এখানে কী দিতে হবে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেবেন। চাইলে একটু হলুদও দিতে পারেন। অবশ্যই মাথায় রাখবেন ব্যাটারটা যেন খুব পাতলাও না হয় আর অতিরিক্ত গাঢ়ও না হয়, মিডিয়াম এতে রাখবেন, ঠিক আছে। চলুন ব্যাটারটা বানিয়ে নিই। তাহলে ব্যাটারটা বানানো আমার হয়ে গেছে প্রায়, আমি এবার সাইড করে রেখে দিয়েছি। এবার চলুন আমাকে এবার কারি পকোড়া বানানো, যে পকোড়াটা বানাবো সেটার জন্য আমি বেসন নিয়ে গুলে রেখে দেবো। প্রথমে আমি বেসন নিয়ে নিলাম। আপনারা পরিমাণ মতো বেসন নেবেন, যতটা আপনারা বানাতে চাইবেন বা যতটা করতে পারবেন। আমি এখানে 1 বাটির মতোই নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, তারপরে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা ঝাল হিসাবে দিতে পারেন, যদি বাচ্চারা খায় তাহলে একদমই দেবেন না। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কারণ আমাদের বাড়িতে সবাই বড় আছে তাই একটু ঝালটা বেশি খাই, তার জন্য আমি দিয়ে দিলাম। এরপর এইটাকে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। একদম পাতলা করব না, কিন্তু আমি কারি পকোড়াগুলো বানাতে হবে তো সেই জন্য একদম পাতলা করব না, হালকা মানে একটু গাঢ় টাইপের রাখবো। কিন্তু ভালো করে আপনাকে বেসনটাকে ফেটাতে হবে, অল্প অল্প করে জল দিয়ে ফেটাবেন। এখানে আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে মানে আমি করছিলাম বলে একটু মাঝে মধ্যে ভিডিওটা নড়ে যাচ্ছিল, তো আপনারা একটু আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন আমার ব্যাটারটা কিন্তু অলমোস্ট পুরোপুরি বানানো হয়ে গেছে। আর আমি এই ব্যাটারটা মোটামুটি 12 মিনিটের মতো রেখেছিলাম রেস্টে, আর ওপর দিয়ে একটু খাবার সোডা ছড়িয়ে দিয়েছিলাম। আর দেখুন এই যে দই আর যে বেসনের ব্যাটারটা সেটাও অলমোস্ট রেডি। এটাকে আমি আবার গুলে নেবো। দেখুন এরকম থিকনেসটা থাকবে, ঠিক আছে, খুব গাঢ়ও হবে না, খুব পাতলাও হবে না। এবার এর মধ্যে যদি আপনারা চাইছেন যে একটু পাতলা করি, তখন অল্প একটু জল মিশিয়ে দেবেন, কিন্তু এই রান্নাটা খুব একটা পাতলা খায় না। চলুন এবার এর মধ্যে কি কি মশলাপাতি রাখবে সেগুলো দেখিয়ে দিই। এখানে রাখছে হলো ওই মাঝখান দিয়ে হাফ করা ধনে, আমি ধনেটাকে নিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম শিলনোড়ায়। লাগছে হলো মৌরি, লাগছে হলো একটু আদার কুচি, একটু লঙ্কা, কারি পাতা আর মেথি। মেথি আপনারা ওই 10 থেকে 12টার মতো একটু গুনে গুনে দেবেন, বেশি দেবেন না। এবার চলুন কারি পকোড়াগুলোকে আমাকে বানাতে হবে। আমি এখানে ননস্টিক ওয়্যারে দিয়েছি আর প্যানে দিয়েছিলাম সর্ষের তেলে আমি পকোড়াগুলোকে ভাজবো, ঠিক আছে। ভালো করে যখন তেলটা গরম হয়ে গেছে, আমি অল্পই তেল দিয়েছিলাম, যে দুবন্ত যে তেলে যে ছাঁকা তেলে ভাজবো সেই জিনিসটা না, অল্প অল্প তেলেই আমি ভেজেছিলাম। এরকম করে ছোট ছোট গোল গোল করে আপনি পকোড়া বানিয়ে নেবেন, চাইলে আরও ছোট করতে পারেন, ঠিক আছে। আমি এটা প্রথমবার করেছিলাম, কিন্তু যখন বাড়িতে 3rd 4th টাইম বানিয়েছিলাম তখন আমি আরও ছোট ছোট বানিয়েছিলাম, বেশ খেতে ভালো হয়েছিল আর আমার বাবার ভীষণ ভালো লেগেছিল। চলুন এইভাবে দেখুন আমার পকোড়াটা অলমোস্ট সব বানানো হয়ে গেছে। এবার ওই যে দইয়ের যে ব্যাটারটা রয়েছে তার মধ্যে আমি একটু জোয়ান আর একটু কাসুরি মেথি দিয়ে দেবো। জোয়ানটা একটু হাত দিয়ে গুঁড়িয়ে নেবেন, যাতে জোয়ানের যে ফ্লেভারটা থাকে সেটা এর মধ্যে চলে যায়। দিয়ে আপনারা একটু ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেবেন। ওদিকে কিন্তু আমার ভাজাটা প্রায় হয়ে এসছে। আমি এবার এগুলোকে ভাজাগুলোকে উল্টে দেবো, মানে পকোড়া ভাজাগুলোকে। দেখুন কি সুন্দর ওই খাবার সোডাটা দেওয়ার ফলে না এরকম ফুলে গেছে, আর কি সুন্দর দেখতে লাগছিল। এই রান্নাটা না আমি 25শে মের অনেক আগে করেছিলাম, কিন্তু আমার পরীক্ষা থাকার কারণে আমি এডিট করতে পারিনি। আজকে হলো 6 তারিখ, আজকে আমি 6 তারিখে এডিট করছি, আর আজকেই দুপুরে আমি আপলোড করে দেবো। এখন বাজে প্রায় সকাল 6:30 নাগাদ। পাশের বাড়িতেই পুজো হচ্ছে, তাই জন্য শাঁখ ঘন্টা বাজছে, আর আমার লোলো পোলোই জন্য হু হু করে চিল্লাচ্ছে। ওরা শাঁখ ঘন্টা কাঁসর বাজলেই ওরাও শাঁখ বাজাতে শুরু করে দেবে। যাই হোক, এবার দেখুন আমি পকোড়াগুলো কিন্তু অলমোস্ট সব ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আপনারা মনে রাখবেন যে এই পকোড়াটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে, হাই ফ্লেম দিলে পুড়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে।
দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একদম অল্প তেলে ভেজেছিলাম। এবার এইগুলোকে আমি তুলে রাখবো। একটা একটা করে আমি তুলে নিয়েছি। তেল শুদ্ধ তুলবেন না, কারণ ওই যা অল্প তেল বেঁচে থাকবে সেই তেলেই রান্নাটা করবেন। আর এই রান্নাটাতে না একদম তেল খুব কম লাগে। আর এই রান্নাটা মেনলি হচ্ছে মহারাষ্ট্রিয়ান খাবার। আর এখন ওই চারিদিকে হয়, রাজস্থান, জয়পুর, উত্তরপ্রদেশ, বিহার, আমাদের বাংলাতেও ভীষণ হয়। আর এই রান্নাটা শিখেছি আমি আমার বাবার থেকে। আমার বাবা ভীষণ ভালো বানায়। চলুন এবার দেখি এবার পকোড়া ভাজার পর কি কি করা যায়। এবার ফোড়নে আমাকে দিতে হবে হলো ওই যে দেখালাম কারি পাতা, তারপরে গোটা ধনে, এইসব দিতে হবে। এই রান্নাটাতে কিন্তু জিরে গুঁড়ো বা গোটা জিরের কোনো চল নেই বা একদমই দিচ্ছি না। এবার যা তেল আছে ওর মধ্যেই আমি এই সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে হালকা একটু নেড়ে, খুব বেশি ভাজার একদমই দরকার নেই। এই রান্নাটা খুব লাইট খাবার। হালকা নেড়ে যখন দেখবেন আদার হালকা কাঁচা গন্ধটা চলে গেছে, তখন ভাববেন যে আপনার মশলাটা ভাজা হয়ে গেছে। আর এই রান্নাটা গরমের জন্য একদম উপযুক্ত খাবার, শরীরও ঠান্ডা থাকবে আর খুব হেলদি খাবার। যে কোনো রিচ খাবার এটা যে সেই জিনিসটা নেই, একদম হেলদি খাবার, শরীর খুব ঠান্ডা থাকে। ভাতের সাথেই মূলত খাবারটা খায়। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে এখন প্রায়ই বানানো হয়, বিশেষ করে শনিবারের দিন একদম নিরামিষ পদ্ধতিতে। পেঁয়াজ দেয় কি না বলতে পারবো না, কিন্তু আমার বাবা কখনো পেঁয়াজ দিয়ে আমি বানাইনি, নিরামিষই বানিয়েছে। আর আমাদের বাড়িতে এখন রোজ শনিবার আসলে এই রান্নাটা হয়, কারণ শনিবার সেই পটলের তরকারি আমার খেতে একদম ভালো লাগে না। তাই একটু কারি পকোড়া বানিয়ে নিলাম, ওই দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেল। চলুন দেখুন আমার মশলাটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর না আমি এখানে হিংটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হিংটা কিন্তু তেল গরম হওয়ার সাথে সাথেই দিতে পারেন। আমি একটু পরেই দিলাম, কিন্তু আমার আদার কাঁচা গন্ধটা লাগে বলে। হিংটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করলাম, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু লঙ্কার গুঁড়ো আগে অলরেডি দেওয়া ছিল, তাই আমি একটু অল্প দিলাম। আর দই দেওয়ার কারণে না লঙ্কা দিলেও ঝালটা বোঝা যায় না, সেই জন্য আমার আবার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখুন আমার কিন্তু ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে মশলাটা। এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে কিন্তু আপনাকে ক্রমাগত নেড়ে যেতে হবে, কারণ এর মধ্যে যে বেসন আছে নিচে লেগে যাওয়ার চান্স 100%। আমাকে দেখুন আমি ক্রমাগত নেড়ে গেছি। আর আমার এই মনে হচ্ছিলো যে এই প্যানটা একটু ছোট হয়ে যাবে, কারণ এর মধ্যে কারিগুলো পড়বে, পকোড়াগুলো। তাই জন্য আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম, বড় একটা জারে। দেখুন অলরেডি এই রকম থিকনেসটা আসবে। যদি আপনার এই সময় মনে হয় যে একটু জল দিয়ে পাতলা করে দেবো, তো আপনারা দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমি খুব একটা জল দিইনি। আমাদের এইরকম হালকা একটু, মানে খুব পাতলাও না খুব গাঢ়ও না, এরকমই খেতে ভালো লাগে। এই যে দেখুন এইভাবে নাড়তে হয়। পারলে খুন্তি যেতে যদি অসুবিধা হয়, এরকম ডাবু হাতা নিয়ে নিন। তো ডাবু হাতার সাহায্যে আপনারা নেড়ে নিন। আমিও তাই করেছিলাম। দেখুন আমার কিন্তু পুরো রেডি। এবার এইখানে ব্যালেন্সটা একটু দেখতে হবে নুনের। আমি তাই জন্য একটু নুনটা ভালো করে দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, যাতে সমস্ত মশলার ব্যালেন্সটা ধরে থাকে। নুন আর চিনির ব্যালেন্সটা আপনারা বুঝে দেবেন। এই রান্নাটা কিন্তু মিষ্টি মিষ্টি একদমই না, তো চিনিটা একদম কম দেবেন, ঠিক আছে। দেখুন আমি এবার নেড়ে নিলাম এটাকে পুরো। এবার আমি কি করব, একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে দেবো, ঠিক আছে। বাটির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর হালকা একটু ফুটিয়ে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লোতে আছে বন্ধুরা, একদম ফুটিয়ে আমি এর মধ্যে ওই কারি পকোড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি যতক্ষণ না মানে ওই পকোড়াগুলোর ভেতরে এই জুসটা ঢুকছে, মশলাটা, আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আমি সাইডে একটু ফোড়ন বানিয়ে নিয়েছিলাম, যেখানে একটা ছক দিতে হয়, ওটা না দিলে রান্নাটা একদমই ভালো হয় না। এই যে এবার আমি দেখুন এটাকে আমি মোটামুটি সব কটু পকোড়াগুলোকে আমি ডুবিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে কি হয়, হিটে ভেতরটা গরম থাকে আর মশলা ওই ভেতরে পকোড়ার ভেতরে মশলাটা ঢুকে নেয়। এবার আমি একটা বাটির মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম, আপনারা এখানে ঘিও দিতে পারেন, আমি সর্ষের তেলেই দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম হলো কারি পাতা, শুকনো লঙ্কা, একটু হিং আর কালো সর্ষে দিতেই হবে। দিয়ে একটা ছক বানিয়ে নেবেন,
ঠিক আছে। আর একটু কালারটা আনার জন্য আমি একটু বেশি করে দিয়েছিলাম হলো কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে সুন্দর একটা দেখতে হয়, টেক্সচারটা ভীষণ সুন্দর আসে। ঠিক আছে, এর মধ্যে আমি এই যে ছকটা দিয়ে দিলাম, এবার দিয়ে হালকা নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো, কারণ এই কারি পাতা হিং এর গন্ধটা যাতে বেরিয়ে না যায়, ওই রান্নাটার মধ্যে যাতে মিশে যায়। দেখুন আমি দিয়ে দিলাম, এবার একটু ভালো করে হাতা দিয়ে একটু মিশিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে কি ঠান্ডা হয়ে গেলে এটা গ্যাসটা এই সময় বন্ধ করে দেবেন। ঠান্ডা হয়ে গেলে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। দেখুন কালারটা কি সুন্দর এসছে, গরম গরম সার্ভ করুন। আমি একটু শসা, পেঁয়াজ আর একটু লেবু সহযোগে নিয়েছিলাম, দুর্দান্ত লেগেছিলো। আমার মা এসব খাবার একদম পছন্দ করে না, সেও খাবারটা খেয়ে নিয়েছিল। আমার বাবার তো ভীষণ ফেভারিট এই খাবার। আর বাবা মাঝে মধ্যে বলে, মা না একবার বানাবি কারি পকোড়া। এখন বাবার বয়স হচ্ছে, বাবা এখন সেরকমভাবে রান্নাবান্না করতে চায় না, তো আমিই করি এখন, বাবাকে করে খাওয়াই। ভীষণ ভালো লেগেছিলো খেতে। আর আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন যে অর্পিতা খাবারটা ভীষণ ভালো হয়েছিল, কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা কমেন্ট করে রেখে যাবেন। আমার চ্যানেলে অনেক অনেক রান্নার ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। আরও ভবিষ্যতে আরও অনেক ভিডিও আসবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।